আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ঐতিহাসিক 11ই মে, যে দিবসটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী কোরআন দিবস হিসাবে পালন করে আসছে। আজকের এই ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সমাবেশের জনাব সভাপতি, আজকের এই বিশাল গণজমায়েতের সংগ্রামী প্রধান অতিথি, ফাঁসির মঞ্চ থেকে পার্লামেন্টে যে কথাটি বাংলাদেশের আকাশে বাতাসে উঠছে, ওই একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, ওনার ব্যাপারে তাই হয়েছে। আমাদের অন্যান্য নেতাদের ব্যাপারে দুপুরে ফাঁসির রায় হয়েছে, রাতে কার্যকর হয়েছে ফাঁসি, আর ওনার রায় সুপ্রিম কোর্টে বহাল থাকার পরেও ওনারা 2 বছর তার ফাঁসি দেয় নাই। আল্লাহ তাআলার ইচ্ছা উনি জেল থেকে বেকসুর খালাস পেয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় দিয়েছেন, জামাত ইসলামীর নেতাদের বিরুদ্ধে যে মামলা পরিচালনা হয়েছে, যে সিস্টেমে যে বিচার করা হয়েছে, এই বিচার ছিল ন্যায়ভ্রষ্ট বিচার, এই বিচার ছিল আইন বহির্ভূত বিচার। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা সহ, আপনারা দেখছেন পত্রিকায় আসা শুরু হয়েছে, বিচারের রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, রায় লেখা হয়েছে অন্য জায়গায়, তার বিচারের নামে তামাশা করা হয়েছে। আজকের এই বিরাট গণজমায়েতে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, শেখ হাসিনা সহ সবাইকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই নেতা এটিএম আজহারুল ইসলাম এমপি উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের আরেকজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের নন্দিত নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি সহ জাতীয় এবং জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ। হাজারো নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরেও, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরেও চাঁপাইনবাবগঞ্জের 3টে আসনেই বিপুল ভোটে দাঁড়িপাল্লার প্রার্থীদের চাঁপাইনবাবগঞ্জবাসী নির্বাচিত করেছেন, এজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই চাঁপাইনবাবগঞ্জ এমন চাঁপাইনবাবগঞ্জ, যে চাঁপাইনবাবগঞ্জের সাথে আমাদের সম্পর্ক হৃদয়ের ছাত্র জীবন থেকে। আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন থেকে আমার এই চাঁপাইনবাবগঞ্জে আসা যাওয়া, এজন্য চাঁপাইনবাবগঞ্জের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা আছে। আরেকটা কারণে দুর্বলতা আছে, এই চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে জামাত শিবির আছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক 11ই মে, সেদিন যা ঘটেছিলেন
ওই সময়ের যিনি জেলা আমির ছিলেন, এখন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ভাই আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরেছেন। কোরআনের মর্যাদা রক্ষার জন্যই চাঁপাইনবাবগঞ্জবাসী সেদিন রাজপথে নেমে এসেছিলেন। এর দ্বারা এটাও বোঝা যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে ইসলামের একটা আলাদা সম্পর্ক আছে, যার কারণে চাঁপাইনবাবগঞ্জের জনগণ যে সংগঠনের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়েছিল, তাদের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লাখো তরুণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলেন। যে মিছিলে গুলি চালিয়ে 8 জন ভাইকে শহীদ করা হয়েছিল, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এটা বোঝা যায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে এই ইসলামের শিকড় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে গণভোট হয়েছে। এই নির্বাচনের পর 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এর মধ্যে একটি অন্যতম ছিল গণভোট। আমাদের সরকারি দলের লোকদের জন্য করুণাও হয়, আফসোসও হয়। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। ওনারা বলছেন গণভোট সংবিধানে নাই, এজন্য মানতেছে না। গণভোটের পক্ষে তাদের নেতা জনসভায় বক্তব্য রাখছে না? হ্যাঁ, রাখছি কে? সাফাই রহমান রাখে নাই? এখানে আসে নাই? হ্যাঁ, আসেন। ও এখানে আসে নাই, তাহলে আর বুঝবেন কেমনে? রাখছেন। কিন্তু মজার খবর বলছেন। একটা তো হলো নির্বাচনের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2টি শপথের প্রস্তাব নিয়ে হাজির হওয়া হয়েছে। একটি হলো সংস্কার পরিষদের শপথ, আর একটা হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ। জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দল আমরা 2টি শপথই গ্রহণ করেছি। সরকারি দল সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন নাই। এর অর্থ হলো ওনারা গণভোট মানেন না। গণভোট যে বাংলাদেশের শতকরা 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে গুম কমিশন সংস্কারের জন্য, যে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে মানবাধিকার কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে পুলিশকে দলীয়করণের হাত থেকে রক্ষা করার জন্য, পুলিশ কমিশন পুলিশ সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ রায় দিয়েছে বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম হতে না পারে, এটা চিরদিনে কবর দেওয়ার জন্যই গণভোটে বাংলাদেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। ওনারা বলছেন সংবিধানে নাই। আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব যখন গণভোট করেছিলেন কোন সংবিধানের আলোকে? বিএনপির লোকরা জানে না? এরপরে সংবিধানে সংযোজন করা হয়েছে। এরশাদ সাহেব গণভোট করেছেন, পরবর্তী সময়ে সংস্কার করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেগম খালেদা জিয়া গণভোট করেছেন, পরবর্তীতে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। তো ওনারা যদি এই ইতিহাস না জানেন, ওনারা কোন বিএনপি করে? ওনারা কোন বিএনপি করে? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,
বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সংবিধান সংস্কার হবে, নতুন সংবিধান রচনা করা হবে। ওনারা ৭২-এর সংবিধান রাখতে চান কেন? ৭২-এর সংবিধানের প্রতি এত প্রীত কেন? বাংলার ৭২-এর সংবিধানের প্রতি এত মহব্বত কেন? অথচ ওনার সংবিধানের বাইরে যাবেন না। অথচ বেগম খালেদা জিয়া 4 দলীয় জোটের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি বিরোধী দলে থেকে উনি বক্তব্য রেখেছেন, আমরা যদি সুযোগ পাই, অর্থাৎ তদানীন্তন বিরোধী দল যে খালেদা জিয়ার নেতৃত্বে যদি সুযোগ পায়, তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে ওনারা কার বিএনপি করেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই প্রশ্নটা চাঁপাই নবগঞ্জবাসীর কাছে রেখে গেলাম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল, এই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। জুলাই অধ্যাদেশ আদেশ কার্যকর করতে হবে। গণভোটের রায় মেনে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর, মানবিক, বসবাসযোগ্য, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি কোন শক্তি প্রতিবন্ধকতা তৈরি করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, ওই লড়াই আবার হবে রাজপথে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে কোন শক্তির কাছে ইজারা দেব না ইনশাআল্লাহ। কাজেই এই ক্ষেত্রে চাঁপাই নবাবগঞ্জের সর্বস্তরের বিপ্লবী জনতা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সংস্কার। জুলাই বিপ্লবের অন্যতম চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। সেই বৈষম্যহীন